আজকের বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির যে সংক্ষিপ্ত ধারার রূপটি সেটি আলোচনা করব, এ টু জেড চেষ্টা করব। তো ধারা 4-এর কতে বলা হয়েছে অ্যাডভোকেট, 4-এর কয়ের কতে অ্যাটর্নি জেনারেল, 4-এর খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, 4-এর গতে বলা হয়েছে অভিযোগ, 4-এর চতে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ, 4-এর জতে বলা হয়েছে নালিশ, 4-এর টতে বলা হয়েছে অনুসন্ধান, 4-এর ঠতে বলা হয়েছে তদন্ত, 4-এর ডতে বলা হয়েছে বিচারিক কার্যক্রম, 4-এর ঢতে বলা হয়েছে আমলের অযোগ্য অপরাধ, 4-এর নতে বলা হয়েছে অপরাধ, 4-এর ততে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত অফিসার, 4-এর ধতে বলা হয়েছে থানা, 4-এর নতে বলা হয়েছে পাবলিক প্রসিকিউটর, 6 ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, 9 ধারায় বলা হয়েছে দায়রা আদালত, 10 ধারায় বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11তে বিচারিক ম্যাজিস্ট্রেট, 12তে বিশেষ ম্যাজিস্ট্রেট, 28-এ দণ্ডবিধির অধীন অপরাধ, 29 ধারায় বলা হয়েছে অন্যান্য আইনের অধীন অপরাধ, 29-এর গতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটগণের বিশেষ ক্ষমতা, 31-এ বলা হয়েছে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালতে যে দণ্ড দিতে পারে, 32-এ ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারে, 33-এর কতে কতিপয় ম্যাজিস্ট্রেটগণের উচ্চতর ক্ষমতা, 46-এ গ্রেপ্তারের পদ্ধতি, 51-তে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। তো এমনি আমার যে সকল আসন্ন বার কাউন্সিল এমসিকিউর জন্য সকল সাজেশন অলরেডি রেডি হয়ে গিয়েছে। আপনার ধারার সংক্ষিপ্ত রূপ প্রতি সাবজেক্টের এবং এই সংক্ষিপ্ত রূপ ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ থাকতে পারে সেগুলো অলরেডি কালেক্ট করা হয়ে গিয়েছে। যদি আসন্ন বার কাউন্সিল এমসিকিউর জন্য আপনারা নিতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। তো 52-তে বলা হয়েছে মহিলাদের দেহ তল্লাশি, 54-তে যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিতে পারে, 59-এ বলা হয়েছে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার, 60-এ বলা হয়েছে উক্তরূপ গ্রেপ্তার কর্তৃক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানায় উপস্থাপন, 61 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, 64-তে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠন, 86 বলা হয়েছে পলাতক ব্যক্তির হুলিয়া, 88-তে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক, 96-তে তল্লাশি পরোয়ানা জারি, 98-তে বলা হয়েছে চোরাই মাল বা জাল দলিল উদ্ধারের জন্য বাড়ি তল্লাশি, 100-তে বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তি উদ্ধারের জন্য তল্লাশি, 103-এ বলা হয়েছে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করিতে হইবে, 106-তে বলা হয়েছে দণ্ডিত হইবার পর শান্তি রক্ষার জন্য মুচলেকা, 107-এ শান্তিরক্ষা ও সদাচরণের জন্য মুচলেকা, 108-এ রাষ্ট্রদ্রোহী বিষয়ে প্ররোচনাকারী সদাচরণের মুচলেকা, 109-তে ভবঘুরে এবং সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গত আচরণের জন্য মুচলেকা, 110 অভ্যাসগত অপরাধীর নিকট হইতে সদাচরণের জন্য মুচলেকা, 114 আদালতে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমন বা ওয়ারেন্ট, 114 জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ, 145 স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, 146 বিরোধীয় সম্পত্তি ক্রোক করার ক্ষমতা, 147 স্থাবর সম্পত্তি ব্যবহার সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, 148 স্থানীয় অনুসন্ধান, 154 আমলযোগ্য মামলার সংবাদ বা এজাহার, 155 আমলের অযোগ্য মামলার সংবাদ বা তদন্ত, 156 আমলযোগ্য মামলার তদন্ত, 157-তে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ হইলে, 158 157 ধারা রিপোর্ট দাখিলের পদ্ধতি, 159 ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানের ক্ষমতা, 160 পুলিশ অফিসার কর্তৃক থানার সাক্ষী তলব, 161 পুলিশ কর্তৃক জবানবন্দি লিপিবদ্ধকরণ, 162 পুলিশের নিকট প্রদত্ত জবানবন্দিতে সাক্ষীর স্বাক্ষর অপ্রয়োজনীয়, 163 জবানবন্দি প্রদানের জন্য হুমকি প্রলোভনের প্রস্তাব দেওয়া যাইবে না, 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি লিপিবদ্ধকরণ, 165 পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, 166 তল্লাশি পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর ইস্যু, 167-তে পুলিশ রিমান্ড, 168 অধস্তন পুলিশ অফিসার কর্তৃক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের রিপোর্ট,
169 অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য আসামির মুক্তিপ্রদান। 170 সাক্ষ্য পর্যাপ্ত হইলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। 171 অভিযোগকারী বা সাক্ষীকে পুলিশের সহিত যাইতে বলা যাইবে না। 172 তদন্ত ও ডায়েরি। 173 পুলিশ রিপোর্ট। 174 একে বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক সুরতাল রিপোর্ট, মৃত্যু, আত্মহত্যা। 174 3 বলা হয়েছে ময়না তদন্তের জন্য প্রেরণ। 175 174 ধারার সাক্ষী তলব। 176 পুলিশ হেফাজতে মারা গেলে ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতাল রিপোর্ট। 176 2 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক কবর হইতে লাশ উদ্ধার। 190 ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। 193 দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। 195 আদালতের অনুমতি সাপেক্ষে কতিপয় মামলা গ্রহণ। 200 বলা হয়েছে ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। 201 বলা হয়েছে নালিশ ফেরত বা উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ। 202 পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু স্থগিত রাখার নির্দেশ। 203 নালিশ খারিজকরণ। 204 পরোয়ানা ওয়ারেন্ট প্রেরণ প্রদানের নির্দেশ। 205 ব্যক্তিগত হাজিরা হইতে রেহাই। 205 গ বিচারের জন্য দায়রা আদালতে মামলা প্রেরণ। 205 গ বিচারের জন্য সিজিএম আদালতে মামলা প্রেরণ। 221 বলা হয়েছে অভিযোগে অপরাধের বিবরণ থাকিবে। 222 বলা হয়েছে অভিযোগের সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে বিবরণ থাকিবে। 223 বলা হয়েছে অভিযোগে অপরাধ সংগঠনের পদ্ধতি সম্পর্কে বিবরণ থাকিবে। 224 বলা হয়েছে যেই আইনের অধীন অপরাধ দণ্ডনীয় তাহার বর্ণনা থাকিবে। 227 বলা হয়েছে রায় প্রকাশের পূর্বে যে কোনো সময় অভিযোগ পরিবর্তন। 231 বলা হয়েছে অভিযোগ পরিবর্তন হইলে সাক্ষীকে পুনরায় তলব করা যাইবে। 233 বলা হয়েছে পৃথক অপরাধের জন্য পৃথক অভিযোগ হইবে। 234 একই ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে সংঘটিত হইলে। 235 একাধিক অপরাধের বিচার। 236 কি অপরাধ সংঘটিত হয়েছে সেই সম্পর্কে অনিশ্চিত হইলে। 237 এক অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যাইবে। 239 যেই ব্যক্তিদের একত্রে অভিযুক্ত করা যাইবে। 240 একাধিক অপরাধের একটিতে দণ্ডিত হইলে অবশিষ্টগুলি প্রত্যাহার। 241 কতে বলা হয়েছে প্রাথমিক শুনানির পর আসামিকে অব্যাহতি। 242 চার্জ ও অভিযোগ গঠন। 243 চার্জ বা অভিযোগ স্বীকারের ভিত্তিতে দণ্ড। 244 অভিযোগ অস্বীকার করলে সাক্ষ্য গ্রহণ। 245 সাক্ষ্য গ্রহণ শেষে আইন অনুসারে দণ্ড বা খালাস। 247 ফরিয়াদি উপস্থিত না হইলে আসামিকে খালাস দিতে পারেন। 248 নালিশ প্রত্যাহার বা খালাস দিতে পারেন। 249 নালিশ মামলায় ফরিয়াদি না থাকিলে কার্যক্রম বন্ধ করিতে পারেন এবং আসামিকে খালাস দিতে পারেন। 250 মিথ্যা মামলায় সংবাদদাতাকে কারণ দর্শানোর নির্দেশ দিতে এবং বিনাশ্রম কারাদণ্ড দিতে পারেন। 265 কতে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করিবেন। 265 গতে বলা হয়েছে প্রাথমিক শুনানির পর আসামিকে অব্যাহতি। 265 ঘ চার্জ বা অভিযোগ গঠন। 265 ওমতে বলা হয়েছে আসামি চার্জ বা অভিযোগ স্বীকারের ভিত্তিতে দণ্ড। 265 ছতে বলা হয়েছে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ। 265 ঝতে খালাস। 265 ঝ আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ। 265 নিয়তে বলা হয়েছে যুক্তিতর্ক। 265 টতে দণ্ড বা খালাস। 337 দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শন। 339 খতে আসামির অনুপস্থিতিতে বিচার। 340 আসামির আত্মপক্ষ সমর্থন ও সাক্ষী হইবার যোগ্যতা। 342 আসামির জবানবন্দি গ্রহণ। 353 আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করিতে হইবে। 354 ম্যাজিস্ট্রেট ও দায়রা জজের সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি। 357 সাক্ষীর সাক্ষ্য মাতৃভাষায় লিপিবদ্ধ হইবে। 360 সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হইলে আসামি বা তাহার কৌশলের উপস্থিতিতে পড়িয়া শুনাইতে হইবে। 361 আসামি বা তাহার কৌশলীর নিকট সাক্ষ্যের ব্যাখ্যা বুঝাইতে হইবে। 363 সাক্ষীর জবানবন্দির সময় গুরুত্বপূর্ণ মনে করিলে তাহার আচরণ লিপিবদ্ধ করিতে পারিবেন।
364 আসামির জবানবন্দি লিপিবদ্ধ করিবার পদ্ধতি। 374 দায়রা আদালতের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে পেশ। 376 হাইকোর্ট কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন। 382 গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত। 399 তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক রাখা। 401 সরকার কর্তৃক দণ্ড স্থগিত বা মওকুফ। 402 সরকার কর্তৃক দণ্ড পরিবর্তন। 402 কতে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মওকুফ। 403 বলা হয়েছে একবার খালাস বা দণ্ডিত করিলে পুনরায় বিচার করা যাইবে না। 404 বিধান না থাকিলে আপিল চলিবে না। 407 বলা হয়েছে দ্বিতীয় বা তৃতীয় ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 408 যুগ্ম দায়রা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাজ্ঞার বিরুদ্ধে দায়রা আদালতে আপিল। 409 দায়রা আদালতে আপিল শুনানি। 410 দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল। 412 আসামি দোষ স্বীকার করিলে প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল চলিবে না। 413 মূল শাস্তিস্বরূপ কারাদণ্ড না দিয়া জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিরুদ্ধে কোনো আপিল চলিবে না। 414 মামলা সংক্ষিপ্ত বিচারে 200 টাকা জরিমানা করিলে আপিল চলিবে না। 417 খালাসের বিরুদ্ধে আপিল। 417 কতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 418 যেই সকল বিষয়ে আপিল গ্রহণযোগ্য। 419 আপিলের আবেদন লিখিত হইবে। 420 কারাগারে থাকাকালীন আপিলের পদ্ধতি। 421 আপিল সংক্ষিপ্তভাবে খারিজ। 422 আপিলের নোটিশ। 423 আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা। 426 আপিল আদালতে জামিন। 427 আপিলের দণ্ড স্থগিত রাখিয়া আপিলকারীকে জামিনে মুক্তিদান। 428 আপিল আদালতের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। 430 আপিল আদালতের প্রদত্ত রায় বা আদেশ চূড়ান্ত। 431 আপিলকারী বা আসামি মারা গেলে আপিল পণ্ড। 435 নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। 436 অনুসন্ধানের আদেশ প্রদানের ক্ষমতা। 438 হাইকোর্ট বিভাগের রিপোর্ট প্রদান। 439 হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। 439 ক দায়রা জজের রিভিশন ক্ষমতা। 440 পক্ষগণের বক্তব্য শ্রবণ আদালতের ইচ্ছাধীন। 476 195 ধারার কার্যক্রম। 488 ভরণ পোষণ বাতিল। 491 হেবিয়াস কর্পাস। 492 পাবলিক প্রসিকিউটর নিয়োগ। 493 ব্যক্তিগত কৌশলীর পাবলিক প্রসিকিউটরের নিয়ন্ত্রণাধীন। 494 পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার। 495 সরকার পক্ষে মামলা পরিচালনার অনুমতি। ব্যক্তিগত কৌশলী নিয়োগ। 496 যে সকল ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়ার অধিকারী। 497 জামিনের অযোগ্য অপরাধে আসামির জামিন মঞ্জুর। 498 জামিন সংক্রান্ত দায়রা আদালত ও হাইকোর্ট এর ক্ষমতা। 499 আসামি ও জামিনদারের মুচলেকা। 509 চিকিৎসক সাক্ষীর জবানবন্দি ও তলব। 409 ক ময়না তদন্তের রিপোর্ট। 510 রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষক ইত্যাদির প্রতিবেদন। 510 ক হলফনামার মাধ্যমে রীতিসিদ্ধ সাক্ষ্য। 511 পূর্ববর্তী দণ্ড বা খালাসের প্রদান। 512 আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ। 525 মামলা স্থানান্তরের জন্য আপিল বিভাগের আবেদন। 526 মামলা স্থানান্তরের জন্য হাইকোর্ট বিভাগের আবেদন। 526 খতে দায়রা আদালতের মামলা স্থানান্তরের ক্ষমতা। 528 একে বলা হয়েছে যুগ্ম দায়রা হইতে দায়রা আদালতে মামলা স্থানান্তরের ক্ষমতা। 528 2তে ম্যাজিস্ট্রেট আদালত সমূহের মামলা স্থানান্তরের ক্ষমতা। 539 বলা হয়েছে যে সকল আদালত বা ব্যক্তির সামনে এফিডেভিট করা যায়। 540 সাক্ষী পুনরায় তলব রিকল। 561 হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। তো এ হচ্ছে ফৌজদারি কার্যবিধির সংক্ষিপ্ত রূপ। এমনি যে সমস্ত আসন্ন বার কাউন্সিল এমসিকিউতে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতে পারে বা আসতে পারে ওগুলোই এখানে দেওয়া হয়েছে। তো আমার এই সাজেশন যদি পেতে চান তাহলে আপনারা উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমি এই সাজেশন দিতে পারবো। একেবারে যে সমস্ত প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে পেনাল কোড এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে।
অ্যান্সার হচ্ছে খ, কিন্তু আপনারা পড়বেন যেমন কতে বলা আছে প্রথম তফসিল 8 কলাম, খতে বলা আছে দ্বিতীয় তফসিল 8ম কলাম, গতে বলা হয়েছে তৃতীয় তফসিল 8ম কলাম, ঘতে বলা হয়েছে চতুর্থ তফসিল, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ, দ্বিতীয় তফসিল 8ম কলাম। তো এমনি আমার এই সাজেশনে যে সমস্ত ইম্পর্টেন্ট ওগুলোই আপনারা পেতে পারেন আমার এই সাজেশন যদি সংগ্রহ করেন। আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা নিতে চাইলে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। আমার একেবারেই সাজেশন কমপ্লিট করার আসন্ন বার কাউন্সিলের জন্য এমনি এখানে আমার এই উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আপনারা এই নাম্বারে যদি 0171016429 যদি পেতে চান তাহলে আপনারা নিতে পারেন। আর এই পেজে সুমন ল একাডেমি এবং সুমন ল ইউটিউবেও সুমন ল একাডেমি এবং পেজও সুমন ল একাডেমি, আপনারা কন্টিনিউ যদি রীতিমতো থাকেন তাহলে আপনাদের অনেকটাই আসন্ন বার কাউন্সিল পরীক্ষা আপনাদের কমন পড়বে আশা রাখছি। এভাবেই আমি কন্টিনিউ শ্রম দিয়ে যাচ্ছি আপনাদের জন্য, এবং আমার শ্রমের একটু যদি আপনারা সহানুভূতিশীল হতে পারেন বা নিতে চান সাজেশন, তাহলে 0171016429 যোগাযোগ করলে আপনারা পেতে পারেন।